রাজগুরু ফিরা রাজগুরু কিছু তো বোঝার রাজগুরু চোখেরা এবারে ছাড়ো রাজগুরু মিটমাট করে নাও রাজ। এবার ব্যাপারটা হলো যে আমরা হাতে হাত রেখে কতক্ষণ চুপ করে বসে থাকবো? হাতে হাত রেখে কোথায় বসে আছি? যখনই কোনো সুযোগ আসছে আমরা অসফল হই না। এবারে সেটা আলাদা ব্যাপার যে সেই আহাম্মক কোনো না কোনো বুদ্ধি খাটিয়ে বাজি পাল্টে দেয়। আমার মাথায় একটা ভালো বুদ্ধি এসেছে। আচ্ছা, তাহলে বলে ফেলো সেই আহম্মককে ছোট করার উপায়। যদি আমরা একটা রেখাকে যদি ছোট না করা যায়, কিন্তু সেইটাকে বুদ্ধি লাগিয়ে ছোট করা যায়। সেটা কিভাবে? ওর সামনে আর একটা বড় রেখা টেনে দাও, তো সেইটা নিজে থেকেই ছোট হয়ে যাবে। আরে সেটা তো অনেক পুরনো উপায়, আর এখানে তেনালিকে ছোট করার উপায় খোঁজা হচ্ছে, কোনো টান দেওয়া রেখাকে ছোট করার উপায় নয়। আমি সেটাই বলছি। যদি এমন একটা কোনো ব্যক্তি খোঁজা যায় যে সে তেনালি রামের থেকেও বেশি চালাক হয়, তো হয়ে যাবে না তেনালি ছোট? কিন্তু এমন লোককে আমরা খুঁজে পাবো কিভাবে? আমরা খুঁজবো না, তাহলে সেই খুঁজবে। সে খুঁজবে? আরে তার মাথা খারাপ হয়েছে নাকি? না, তাকে খুঁজতেই হবে। আমাদের ষড়যন্ত্রটাই এমন। যে রেখা ছোট করতে হয় তার সামনে আঁকো রেখা বড়, যেটা ছিল কাল বড় আজ ছোট দেখাবে। তুলনায় বদলায় তার ছবি, বলে আসে নতুন ঘাটতি। যে রেখা ছোট করতে হয়, যে রেখা ছোট করতে হয় তার সামনে আঁকো রেখা বড়, যেটা ছিল কাল বড় আজ ছোট। মহারাজ, আপনার আদেশ অনুযায়ী এবছরেও নতুন কর আরোপ করা হয়নি। তবে হ্যাঁ, আমাদের ক্ষতি এবছরেও হয়েছে। কোষাধ্যক্ষ মহাশয়, আমার উদ্দেশ্য কেবল এটাই ছিল যে কর না বাড়িয়ে সাধারণ মানুষের মধ্যে যেন উন্নতি বাড়ে। কিছু এমন বুদ্ধি বার করুন যাতে সাধারণ মানুষের খুশিও বজায় থাকে আর আমাদের রাজত্বের খাজানাও যেন ভরপুর থাকে। তার জন্যে তো মহারাজ কোনো নতুন উপায় খুঁজে বের করতে হবে। কে ভাববে এই অভিনব উপায়? মহারাজ, আমার মনে হয় যে এর উপায় এমন কেউ খুঁজে বার করতে পারে যে বাস্তবিকভাবেই বুদ্ধিমান আর সওদা করার ক্ষেত্রেও বেশ চালাক। আমি বুঝলাম না যে আপনি কি বলতে চাইছেন, একটু খোলাসা করে বলুন। মহারাজ, প্রতিটা বুদ্ধিমান মানুষের বুদ্ধিমত্তা আলাদা আলাদা ক্ষেত্রে প্রযোজ্য। কারো শাস্ত্রের জ্ঞান বেশি, আবার কারো রীতিনীতির জ্ঞান। আমাদের তো শুধু এটা দেখতে হবে মহারাজ যে বাস্তবিকতার বিচারে আমাদের রাজ্যে কে সবথেকে বেশি চতুর, বুদ্ধিমান এবং চালাক। হ্যাঁ, রাজগুরু মশাইয়ের এই কথার মধ্যে তো সত্যতা আছে, কিন্তু এমন মানুষকে খুঁজবে কে? মহারাজ, এই খোঁজ করার ক্ষেত্রে তেনালিরাম মশাইয়ের চেয়ে ভালো আর কেউই বা হতে পারে। মহারাজ, যেভাবে একজন চোর অন্য চোরকে জানে আর বোঝে, সেভাবেই একজন বোকাও অনেক রকমের বোকা বন্ধু থেকেই থাকে। তেমনি বুদ্ধিমানদের অনেক ধরনের বুদ্ধিমান বন্ধু থাকে মহারাজ, থাকে।
হ্যাঁ, কথা তো একদম সত্য আপনার। মহারাজ, আমার মনে হয় কখনো কখনো বোকা মানুষও কাজের কথা বলে ফেলে। তাই যদি আপনার অনুমতি থাকে তাহলে আমি বাস্তবতা সম্পর্কে অভিজ্ঞতা সম্পন্ন এমন একজন বুদ্ধিমান ও চালাক মানুষকে খুঁজে নিই যে বাস্তব জীবনে একদম বুদ্ধিহীন ব্যক্তি। এটাও ঠিক। তাহলে তুমি তৈরি আছো এমন দুইজন ব্যক্তিকে খোঁজার জন্য? আজ্ঞে মহারাজ। ঠিক আছে, আমি তোমাকে 7 দিনের সময় দিচ্ছি। এই 1 সপ্তাহ পর তোমাকে পৃথিবীর সব থেকে বোকা মানুষ এবং সব থেকে চালাক মানুষ এই দুজন ব্যক্তিকে এই রাজসভায় নিয়ে আসতে হবে। আজ্ঞে মহারাজ, আমি রাজি আছি। তবে তাদের এমনটা প্রমাণ করার জন্য, অর্থাৎ একজনের বোকামু আর আরেকজনের চালাকি প্রমাণ করার জন্য আপনার আমাকে কিছু বিশেষ অধিকার দিতে হবে মহারাজ। বিশেষ আদেশ? কিরকম বিশেষ আদেশ? অর্থাৎ আমার কথা না মানলে বা আমাকে তার বোকামু বা চালাকি প্রমাণ করার ক্ষেত্রে যদি কেউ তাতে বাধা দেয়, বা যদি আমার কাজ করার পদ্ধতি নিয়ে কেউ যদি তাতে নাক গলায়, তাহলে যেন আমি তাকে যে কোনো দণ্ড দিতে পারি, আর যে আমার কাজের ক্ষেত্রে সাহায্য করবে তাকে যা উচিত মনে হবে তা আমি যেন পুরস্কার দিতে পারি। ঠিক আছে, আমি তাহলে তোমাকে এই বিশেষ আদেশ দিচ্ছি। আজ থেকে 7 দিন পর এই 2 বিশেষ ব্যক্তিকে আমাদের সামনে নিয়ে আসতে হবে। আর মহারাজ, যদি আমাদের রাজসভার বুদ্ধিমানদের রাজা তেনালিরাম সেই 2 ব্যক্তিকে উপস্থিত করতে না পারে তবে? আমাকে দেওয়া কথা যদি তেনালিরাম আগামী 7 দিনের মধ্যে পূরণ না করতে পারে, তাহলে তারপর তেনালিরামকে 7 দিনের জন্য নিজের গলায় বোকা কথা লিখে গোটা শহর ঘুরে বেড়াতে হবে। আরে তেনালিরাম, এবারে তো এদিকেও আমার আর ওদিকটাও আমার। যদি তেনালিরাম কোনো বুদ্ধিমান ব্যক্তিকে খুঁজে বের করে তবে তাকে আমরা কাল তেনালির জায়গাতে নিযুক্ত করার কথা ভাববো। হ্যাঁ, তাদের দুজনের মধ্যে প্রতিযোগিতা করে দেওয়া যাবে। তেনালিরাম যদি কোনো এমন একটি ব্যক্তি পেয়েও যায়, তাও ওকে ও সামনে নিয়ে আসবে না। হ্যাঁ, সেটা তো নিশ্চয়ই সেও বোঝে। এতে তার পদ নিয়ে টানাটানি হতে পারে। যদি সেটা বোঝে তবে সে সভায় বোকা লেখা ফলক গলায় ঝুলিয়ে আসবে। কত শান্তি পাবো যখন তার গলায় ফলক ঝোলানো থাকবে, তেনালিরাম বোকা। মূর্খ বলে না ভেবে বুদ্ধিমান ভাবে, তারপরও বলে তাহলে তেনালিরাম, আজকে তো 7ম দিন। আজকে কি তুমি পৃথিবীর সব থেকে বোকা এবং সব থেকে চালাক মানুষকে খুঁজে বার করতে পেরেছ? হ্যাঁ মহারাজ। আজকে তো বলো, আজকে তো তোর মুখে দই চিনি দেব।
তাহলে বলো আর প্রমাণ করো নিজের কথা। মহারাজ, প্রথমে আমি বাস্তবতার বিচারে সবচেয়ে বুদ্ধিহীন ও বোকা মানুষকে সামনে আনতে চাইছি। আরে আমি বোকার কথা শুনে কি করব? আমার তো লোহা দিয়ে লোহার কাটবার আছে। এবার নিজের টক্করের কারো কথা বলে দে হাম্মক। বাস্তবিকতার বিচারে সবচেয়ে বোকা হলেন তাতাচারী রাজগুরু মশাই। তেনালিরাম। মহারাজ, এটা আপনারই আদেশ ছিল। তোমাকে এটা প্রমাণ করতে হবে। অবশ্যই করব মহারাজ। যদি অসফল হলে আমি বোকা হওয়ার তকমা নিতে পারি, তাহলে রাজগুরু মশাইকে বোকা প্রমাণ করার ক্ষেত্রে কারো আপত্তি কেন থাকবে? ঠিক আছে, তাহলে প্রমাণ করো। রাজগুরু মশাই, আপনি এখানে এসে আসন গ্রহণ করুন। আমি কিন্তু আমি কেন? রাজগুরু মশাই, আপনি ঠিক সেটাই করুন যেটা আমি বলছি। ভুলে যাননি তো আমাকে বিশেষ অধিকার দেওয়া হয়েছে? আমি আপনাকে আমার কথা না শোনার দায়ে দণ্ডও দিতে পারি। কিন্তু আচ্ছা, নাও, বসে গেছি। এবারে কি করব? মহারাজকে আপনার টিকি দিতে হবে। নাপিত, এটা কেটে বাদ দিয়ে দাও। মহারাজ, আমার টিকি তো আমার বিদ্যতার পণ্ডিতের চিহ্ন মহারাজ। আপনার বুদ্ধিমত্তা কি মহারাজের ইচ্ছের চাইতেও বেশি বড়? আপনি মহারাজের নুন খেয়ে খেয়ে এই এত মোটা হয়ে গেছেন। তবু এই টিকির মধ্যে থেকে কিছু চুলো দিতে পারবেন না? আরে আমি তো সেটা বলিনি। আমি বুঝতে পারছি রাজগুরু মশাই, আপনার টিকি বিনামূল্যে নেওয়া হবে না। আপনাকে অবশ্যই সেটার দাম দেওয়া হবে। এটাকে বড় করতে বা যত্ন করতে কতটা খরচ হয়েছে সেটা আপনি বলে দিন। আরে সেটা আপনাকে দিয়ে দেওয়া হবে। আরে কত? এই যতটাই এই চুলের দাম। ঠিক আছে, 10টি স্বর্ণমুদ্রা দিয়ে দেন। কোষাধ্যক্ষ মশাই, উনাকে 10টি স্বর্ণমুদ্রা দিয়ে দেওয়া হোক। কাজ হয়ে যাওয়ার পরে দিয়ে দেয়া হবে। এবারে রাজগুরু মশাইয়ের টিকিটা কেটে দাও আর সেটা সরকারি তহবিলে জমা করে দাও।
হ্যাঁ, এবারে রাজগুরু মশাইয়ের কাজ শেষ হলো। আপনি আপনার আসনে ফিরে গিয়ে বসুন। সেট টিকিওয়ালাকে হাজির করা হোক। সেঠজি, আজ মহারাজের আপনার কাছ থেকে কিছু চাই। আরে এবার যে কি চাইবে রাজা? যাই চাক দিতে তো হবেই, না হলে কেড়ে নিতেও পারে। তো কেন না খুশি খুশি দিয়ে দেওয়া যাক। মহারাজ, আপনার যা চাই আপনি চেয়ে নেন। আপনার যদি আমার মাথায় চাই, ওটাও আমি দিয়ে দিতে পারি। সেঠ টিকিওয়ালা, মহারাজের আপনার মাথার প্রয়োজন নেই। উনার তো শুধু ওই আপনার মাথার এই টিকিটই প্রয়োজন। হ্যাঁ, এটার জন্য আপনাকে অবশ্যই তার দাম দেওয়া হবে। যেমন আপনার মতে এর দাম কত হওয়া উচিত? এটা তো ব্যবসার দিকে চলে এসেছে। অমুকগুলো এখন এদেরকে মজা দেখাচ্ছি। এবার তো দাম লাগানো হচ্ছে। আমার ঝুটিটা শহরের সবচেয়ে বড় সেটের মোটা ঝুটির। আর কিনছে রাজা। বাবা বাবা বাবা, এটা তো কামাই করার সুন্দর সুযোগ। হামবাক, এখনই মজা দেখাচ্ছি। তেনালিরাম মহাশয়, আমি আপনার সিদ্ধান্তকে ধন্যবাদ জানাই যে আপনি আমার এই মোটা ঝুটিটির গুরুত্ব বুঝেছেন। যতদূর আমার এই ঝুটিটির দামের কথা আছে, ব্যাপারটা এটা হলো যে আমরা ব্যবসায়িক লোকেরা নিজের গোপ আর ঝুটিকে খুব সম্মানযোগ্য মনে করি। আর বিপদের সময় এটার দমে বাজার থেকে টাকাও উঠিয়ে নিই। এই কয়েকদিন আগেরই কথা ধরে নিন, কিছু খারাপ পরিস্থিতির কারণে টাকার দরকার ছিল, তো আমি নিজের ঝুটিটি বন্ধক রেখে দিয়েছিলাম। তার বদলে 1 লাখ সোনার মোহর উঠিয়েছিলাম। এই কারণে ঝুটি কাটায় আমার 1 লাখ সোনার মোহর উঠানোর দম হারিয়ে ফেলবো তেনালিরাম মহাশয়। বেশ, ঠিক আছে কোষাধ্যক্ষ মশাই, সেট টিকিওয়ালাকে 1 লক্ষ স্বর্ণমুদ্রা দিয়ে দেওয়া হোক। এটা তো অনেকটাই বেশি। আরে আমি তো বোকা বনে গেলাম। আমি কেন 1 লক্ষ স্বর্ণমুদ্রা চাইলাম না? আরে কোষাধ্যক্ষ, তুই মধ্যেখানে নাক কেন গলাচ্ছিস? আহম্মক কোথাকার। কোষাধ্যক্ষ মশাই, আপনাকে যেমনটা বলা হচ্ছে ঠিক তেমনটাই করুন। আপনি তো জানেনই আমাকে মহারাজ বিশেষ অধিকার দিয়েছেন। আমার কথা না মানলে আপনাকেও কিন্তু শাস্তি দেওয়া হতে পারে। 1 লক্ষ স্বর্ণমুদ্রাও শেঠজির জন্য রেখে দেয়া হবে। উনি যাওয়ার সময়ই সেটা নিয়ে যেতে পারেন। আরে না না তেনালিরাম মশাই, ওইটা সৈনিকের রক্ষণাবেক্ষণে আমার বাড়িতে পৌঁছে দিন। সৈনিকের রক্ষণাবেক্ষণে কিন্তু। ঠিক আছে, 1 লক্ষ স্বর্ণমুদ্রা এই মুহূর্তে খুব সতর্কতার সাথে শেঠজির বাড়িতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হোক। ঠিক আছে, আপনার আদেশের পালন এক্ষুনি করা হবে। আরে বাহ ভাই বাহ, আজ্ঞার পালন করা হচ্ছে, মজা এসে গেল। মহারাজ, আমি আপনাকে একটা কথা বলতে চাই। বলুন শেঠ মশাই। মহারাজ, বর্তমানে এই ঝুটিটি আমার মাথায় থাকলেও কিন্তু এখন থেকে ওটা আপনার হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, আমরা এক্ষুনি এর যা দাম তা পূরণ করেছি, তার মানে এটি এবার আমাদের। মহারাজ, আমি শুধু এটা বোঝাতে চাইছিলাম যে কি এখন থেকে এই মোটা ঝুটি আপনার হয়ে গেছে।
হ্যাঁ। আরে তো ফান্দে পড়ে গেল। তেনালিরাম মহাশয়, আপনি আপনার কাজ শুরু করেন, আমি প্রস্তুত আছি। নাপিত, উনার টিকি কেটে নাও। আরে তোর এত বড় সাহস যে তুই মহারাজের ঝুটিকে হাত লাগাচ্ছিস? এটাকে টানার শাস্তি জানিস তুই? এটা মহারাজের ঝুটি, মহারাজের। আরে শেঠ মশাই, তাহলে আমি এটা কাটবো কিভাবে? ওটা তোর কাজ আছে তো। দেখ, মহারাজ এখনই মেনেছিল যে এই ঝুটিটি এখন মহারাজের। তো এইটা বুঝ, এই মাথাটা তো আমার, কিন্তু চুলটা মহারাজের আছে। যদি তুই এতে হাত লাগাস তো মহারাজের মাথায় হাত লাগানো হবে, মহারাজের চুলে হাত দেওয়া হবে, বুঝলি? যদি তুই এটাকে টানিস তো মহারাজের চুলকে টানবি। এটা আপনি কি কথা বলছেন শেঠ মশাই? আর আমার সামনে বসে উল্টো পাল্টা কথা বলছেন। এনাকে এক্ষুনি আমাদের এই রাজসভা থেকে বের করে দেওয়া হোক। মহারাজ, ধাক্কা মারার দরকার নাই, আমি নিজেই ভেগে যাচ্ছি। মহারাজের জয় হোক, মহারাজের জয় হোক। মহারাজ, আমি আপনাকে আপনার কথা অনুযায়ী দু ধরনের মানুষই সঁপে দিলাম। একজন 10টি স্বর্ণমুদ্রার বিনিময়ে নিজের টিকি বিক্রি করে দিয়েছে, আর দ্বিতীয়জন স্বর্ণমুদ্রাও নিয়ে গেল আর টিকিও কাটল না। তুমি তোমার কাজ সফলভাবে পূরণ করেছ, আর আমি এটাও মানি যে পুরো দুনিয়াতে তুমিও সব থেকে বেশি বুদ্ধিমান, কারণ তোমার মধ্যে এই ক্ষমতা আছে এই ধরনের দুই মানুষকে খুঁজে বার করার। তুমি এটাও জানতে রাজগুরু মশাই এবং শেঠ মশাই প্রত্যেকটা প্রশ্নের কেমন কেমন উত্তর দিতে পারে। ধন্যবাদ মহারাজ। আরে অপদার্থ, এ কেমন সীমানা টেনে দিল! আমার টিকিটও গেল, আর সে 1 লক্ষ স্বর্ণমুদ্রাও নিয়ে গেল। Taka dimata.